আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এটা খোদ প্রধানমন্ত্রী তার নিজের মুখে বলছেন। সরকার যে সময়টি পার করছে সেটি যে খুব সহজ নয়। দেশি বিদেশি চক্রান্ত রয়েছে, অনেক সমস্যা রয়েছে এবং সেগুলো মোকাবেলা করার জন্যে দলের সর্বস্তরের নেতা এবং কর্মী যারা আছেন তাদের সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে কঠোর পরিশ্রম করতে হবে, সতর্ক থাকতে হবে এবং দলের ঐক্য এবং সংহতি রক্ষা না করলে আগামীতে যে সমূহ বিপদ আসবে এটা তিনি বারবার উল্লেখ করেছেন। অনেকে তার এই বক্তব্যকে বলার চেষ্টা করছেন যেটা নেহায়েত রাজনৈতিক বক্তব্য, কিন্তু অবস্থার দৃষ্টি সেটা মনে হচ্ছে না। প্রথম কারণ হলো যে আমেরিকার যে সকল পলিসি আমেরিকা একবার গ্রহণ করে, সেটা ১/১১ হোক, ২/১১ হোক, সেটা বার্মা অ্যাক্ট হোক, ইরান নীতি হোক কিংবা আফগানিস্তান নীতি হোক, ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর পরেও সেই জিনিসগুলো তারা একই পদ্ধতিতে স্থানকাল পাত্রভেদে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা চালায়। তারা যদি একবার কাউকে শত্রু মনে করে আমেরিকা, তাকে দ্বিতীয়বার কখনো বন্ধু মনে করে না। আর একবার যাকে শত্রু মনে করে, সেই শত্রু যদি কোনো কারণে তাদের বন্ধুত্বের খপ্পরে পড়ে যায়, সেই বন্ধুর সর্বনাশ ছাড়া আর কিচ্ছু থাকে না। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির যে রূঢ় বাস্তবতা, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমেরিকা ব্যাকড সরকার এবং এই সরকারকে বলা হতো ১/১১ একটা এক্সটেন্ডেড ভার্সন। ১/১১-তে যেভাবে দুই নেত্রীকে মাইনাস বা দুই দলকে রাজনীতির বাইরে রাখার যে মাস্টার প্ল্যান ছিল, ঠিক একই মাস্টার প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে ঘটতে চলেছিল। কিন্তু বিগত ১/১১ সরকার অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যে কারণে ব্যর্থ হয়েছিল, তার চেয়ে আরও অতিরিক্ত ১০-১২টি কারণ ইউনূস সরকারের সামনে এসে এমনভাবে তাদের উপর বোঝা হয়ে দাঁড়ায়, সরকারের পক্ষে আসলে নিঃশ্বাস নেওয়া সম্ভব ছিল না। ফলে ধরে নেওয়া হয় দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তির মধ্যস্থতায় একটি রাজনৈতিক সমাধানের অংশ হিসেবে বিএনপি এবং জামাত, এনসিপি তাদের কাছে মূলত ক্ষমতা হস্তান্তর করা হয়। আর এই ক্ষমতা হস্তান্তর করার জন্য ইলেকশন নামক যে আনুষ্ঠানিকতা, সেটা কিভাবে হয়েছে তা এখন পার্লামেন্টের মধ্যেই খোদ পার্লামেন্ট সংসদ সদস্য যারা আছেন তারা আলোচনা করে একে অপরকে দোষারোপ করে বলছেন যে এটা আমি এবং মামুদের সরকার, আমি এবং মামুদের সংসদ। অল্প কয়েকদিন গেছে, মাত্র ১০০ দিন, কিন্তু এর মধ্যে সমাজের যারা দায়িত্ববান ব্যক্তি তারা অনেকে বলার চেষ্টা করছেন যে দেশে কার্যত কোনো বিরোধী দল নেই। এখানে যা কিছু হচ্ছে রাজপথে এবং সংসদে, সেটা স্বার্থের সংঘাত। একে অপরকে ভয় দেখিয়ে এবং একে অপরকে জিম্মি করে কে কতটা স্বার্থ আদায় করতে পারে, এর বাইরে দেশ জাতি নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে, হাম নিয়ে মাথা ব্যথা আছে কিংবা মার্কিন গোলামি চুক্তি নিয়ে কোনো মাথা ব্যথা আছে, এইরকম কোনো লক্ষণ আমরা সংসদের ভিতরে এবং বাইরে, সরকারে এবং রাজপথে কোথাও দেখতে পাচ্ছি না। বিএনপি এবং জামাত, এনসিপি উভয় পক্ষ, মানে ত্রিপক্ষ, তারা সবাই মিলে একে অপরকে ভয় দেখাচ্ছে মূলত শেখ হাসিনার আগমন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন ইত্যাদি বিষয় নিয়ে। এবং তারা সবাই জানে যে তারা একে অপরের সঙ্গে খেলাধুলা করছে। এর মধ্যে দেশ চলছে দেশের মতো করে, আর রাজনীতিবিদরা যে যার মতো করে চলে যাচ্ছে, কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না, যেটাকে বলা হয় কনসিস্টেন্সি। এর ফলে কর্মসংস্থান, আইনশৃঙ্খলা উন্নতি, চাঁদাবাজি বন্ধ, কর্মসংস্থান, মানুষের মনে প্রশান্তি, স্বস্তি এবং রাষ্ট্রীয় কর্মে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অর্ঘ্য নিয়ে অংশগ্রহণ করবেন, এরকম কোনো লক্ষণ আজকের দিন পর্যন্ত তৈরি হয়নি। এরই মধ্যে কতগুলো আজীব সমস্যা এবং অদ্ভুত সিঁদুরে মেঘ আমাদের রাজনীতির যে আকাশ, সে আকাশে দেখা দিয়েছে। হঠাৎ করে ১/১১ যিনি প্রধান ব্যক্তি
জনাব ডক্টর ফখরুদ্দিন সাহেব। একসময় তিনি বিএনপির জমানাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। আর ১/১১ যে পুতুল সরকার, সেই পুতুল সরকার যেটি আমেরিকার সরকার ছিল, যেটি ভারতের সরকার ছিল, যেটি সেনাবাহিনীর সরকার ছিল, সেই সরকারের একজন পুতুল প্রধানমন্ত্রী ছিলেন। কথা কম বলেছেন। আর ওই জমানাতে, এখনকার জামানার চাইতে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানার চাইতে, যারা পর্দার আড়ালে থেকে এই পুতুলকে অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনকে যারা খেলেছেন, যারা তাদেরকে পরিচালনা করেছেন বা পুতুলের হাতে পায়ে রশি বেঁধে যারা তাদেরকে নাচিয়েছেন, তারা বর্তমান জমানার চেয়ে দক্ষ ছিলেন, অথবা আমরা যারা সাধারণ জনগণ আমরা বেকুব ছিলাম। ফলে কি হলো, বিগত ১/১১ সময় রাজনীতিবিদরা ভয় পেয়ে গিয়েছিলেন, সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েছিলেন এবং অনেক কিছুর মধ্যে অনেক পরিবর্তন হয়েছিল কেবলমাত্র অর্থনৈতিক দুর্গতি ছাড়া। যাই হোক, সেই জনাব ফখরুদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে তিনি পর্দার আড়ালে ছিলেন এবং অল অন এ সাডেন এই অল্প কয়েকদিন আগে আমেরিকার একটি অনুষ্ঠানে তিনি সস্ত্রীক এলেন, অত্যন্ত হাসি খুশি, প্রাণোচ্ছল, আত্মবিশ্বাসী, এবং মনে হলো নতুন কোনো মিশনের তিনি কমান্ডার ইন চিফ নির্বাচিত হয়েছেন। খবর এই পর্যন্তই। এরপর আমরা একটু প্যারিস থেকে ঘুরে আসি। প্যারিস কেবল বাংলাদেশ নয়, আরও অনেক দেশের ভাগ্য, বিশেষ করে রাজনীতির যে ভাগ্য, এটি পরিবর্তন করার জন্য প্রথম মহাযুদ্ধের পর থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে। সিরিয়া, লেবানন, ইরাক, ফিলিস্তিন, জর্ডান, মিশর, মানে প্রথম মহাযুদ্ধে উসমানী খেলাফতের পতনের পর পুরো মধ্যপ্রাচ্যের যে মানচিত্র, সেই মানচিত্র মূলত এঁকে দিয়েছে ফ্রান্স। এরপর প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সময় পুরো উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, এই পুরো অঞ্চলে বেশিরভাগ এলাকা ফ্রান্সের কলোনি ছিল। এর বাইরে ইতালির কলোনি ছিল, বিশেষ করে লিবিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তারপর ব্রিটিশ, ওলান্দাস অনেকেরই কলোনি ছিল, স্পেনের কলোনি ছিল। কিন্তু এই পুরো এলাকাতে যে একটা শেভ আনা, এখানে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র গঠন করা, ইরানে আয়াতুল্লাহ খোমেনিকে ফেরত পাঠানো, সুয়েজ ক্যানাল তৈরি করা এবং এই সুয়েজ ক্যানাল নিয়ে যুদ্ধ করা এবং সেটিকে আবার মিশরের সরকারের কাছে ফেরত দেওয়া, সব কিছু নাটকের গুরু ফ্রান্স। এই ফ্রান্সে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন এবং তিনি সেই ফ্রান্স থেকে এসে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন। এই সময়টাতে তার ফ্রান্স গমন, তার তৎপরতা এবং তার খুব অতিমাত্রার আত্মবিশ্বাসী, হাসি খুশি অভিব্যক্তি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তিনি আবার নতুন করে কোনো মিশনের দায়িত্ব পেতে যাচ্ছেন। হোয়াট এভার মেবি। গেল দৃশ্যপট ২। দৃশ্যপট ৩, শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে চলে আসবেন। একেবারে ডেট দিয়ে, দুটো ডেট, ৬ মাসের মধ্যে আসবেন, আগস্টের মধ্যে আসবেন। আওয়ামী লীগের কমিটি গঠন হচ্ছে, ছাত্রলীগের কমিটি ইতিমধ্যে গঠিত হয়ে গেছে। ঢাকার রাজপথে, চট্টগ্রামের রাজপথে, বরিশাল, বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ মিছিল মিটিং করে যাচ্ছে। আওয়ামী লীগের যে সকল সাইবার টিম রয়েছেন, যারা অনলাইনে দলের পক্ষে প্রচারণা চালান, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান এই দুজনকে একই সারিতে বসিয়ে এবং আমেরিকা বিরোধী প্রচার করে পুরো একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। অসংখ্য গান, অসংখ্য কবিতা, অসংখ্য ছোট 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 ভিডিও ক্লিপ, তারপর অসংখ্য টিকটক। এর বাইরে আওয়ামী লীগের যে সকল নেতারা কথা বলতে পারেন, তাদের নানা রকম বক্তৃতা এবং বিবৃতি, এগুলো করে শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য খুবই অপরিহার্য, শেখের বেটি আসবে, দেয়ালে দেয়ালে লিখে দে, এবং
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অসাধারণ কতগুলো গান রচিত হয়েছে যে, "আপনি রাগ করবেন না, অভিমান করবেন না, আপনি বাংলাদেশে না এলে আমাদের এই দেশ বাঁচবে না, আপনার হাতেই এ দেশ নিরাপদ।" এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডা একেবারে ধুমসে দিদারসে ইন্টারনেটে এমনভাবে চলছে, ইন্টারনেট খোলার সঙ্গে, সঙ্গে মনে হচ্ছে যে সেখানে আওয়ামীময় একটা জগৎ। এর বাইরে অন্য কোনো জগৎ নেই। ফলে এই ব্যাপক প্রচারণার কারণে মানুষের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে যে বিষক্রিয়া ছিল, শেখ হাসিনা আর কখনো ফিরে আসতে পারবে না, আওয়ামী লীগ কখনো ফিরে আসতে পারবে না, এই পুরো জিনিসটি নিউট্রালাইজ হয়ে গেছে। এবার ঢাকা রাজপথে আসুন। ঢাকা রাজপথে আজকে যে ভিডিওটি করছি, আজকে অফিস খোলার প্রথম দিন সোমবার এবং জুন মাসের ১ তারিখ। আজকের এই দিনটিতে ইসলামী ব্যাংক দখল করা নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের পরিচয়ে জামাতের হাজার, হাজার নেতাকর্মী মতিঝিল ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে প্রতিবাদ জানাচ্ছিল ব্যাংকটিতে যে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে তাকে বাদ দেওয়ার জন্যে। পুলিশ বেধড়ক পিটিয়েছে এবং জলকামান ব্যবহার করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওখানে যারা উপস্থিত লোকজন তারা সবাই সরকারকে দোষারোপ করছে। তাদের বক্তব্য হলো, যারা এই ব্যাংকটিকে সর্বনাশ করেছে তাদেরকেই, অর্থাৎ এস আলম পরিবারকে আবার এটার মালিকানায় ফিরিয়ে আনার জন্য সরকারের ভিতরে যারা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, ডিফ্যাক্টো পাওয়ারফুল, যারা দিল্লির এজেন্ট, ভারতের এজেন্ট, তারা অন বিহাফ অফ শেখ হাসিনা, অন বিহাফ অফ এস আলম কাজ করে পুরো আর্থিক সেক্টরটিকে, শুধুমাত্র ইসলামিক ব্যাংক না, অন্য যে ৫টি ইসলামিক ব্যাংক রয়েছে সেগুলো সহ আরও যে সকল ব্যাংকে আওয়ামী লীগের মালিকানা, সবকিছু আবার আওয়ামী লীগের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, যেটি